আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। আমি আছি আপনাদের সাথে সাদিয়া আলম। আমাদের রুটিন অনুযায়ী আজকে হচ্ছে আমাদের প্রাথমিক বিজ্ঞান এবং রচনা এবং আজকের ক্লাসে তারপর হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। যেহেতু এখন প্যারাগ্রাফ রচনা আমাদের সিলেবাস দেওয়া হয়নি, সেহেতু আমরা আজকে প্রাথমিক বিজ্ঞান পড়ছি এবং প্রাথমিক বিজ্ঞানে আমরা যেগুলো পড়াশোনা করছি অবশ্যই সেগুলোর হোমওয়ার্কগুলো করে আনবেন। অর্থাৎ ক্লাস 4ও পড়েছি আমরা, তারপর 3তেও নতুন সাবজেক্ট, এত নতুন কোনো সাবজেক্ট, পুরাতনই সাবজেক্ট, আশা করি বুঝতে পারতেছেন। ঠিক আছে, আর কোনো কথা বাড়াচ্ছি না, আমরা আমাদের পাঠদান শুরু করতে যাচ্ছি। সবাই ক্লাসে মনোযোগ হওয়ার চেষ্টা করবেন। এরকম এখন প্রথম অধ্যায় আছে জীবের আবাসস্থল। তাহলে জীবের আবাসস্থল মানে হচ্ছে একটা জীব কোথায় বসবাস করে। তাহলে মানুষের কি আবাসস্থল আছে? যেমন এই যে এটা হচ্ছে তোমার আবাসস্থল, আমার বাসাটা আমার আবাসস্থল। তাহলে পাখির আছে, তারপরে বাঘের আছে, এরকম কিছু কিছু পশু পাখির আছে যারা কোথায় ওদের একটা বাসা বানায়। পাখি বাসা বানায় কি রকম? একটা বলে গরুরা কি একটা গায়ে দুইটা খ্যাত দেয়, তারপর বিভিন্ন গাছের চিকন চিকন ঢাল পাতা সব কিছু নিয়ে একদম অনেক মজবুত করে একটা বাসা বানায় ফেলে। কবুতর বলো, পাখি বলো, সেটা আমরাও তেমন ভালো করে বানাতে পারবো না। ওরা এমন মজবুত করে কীভাবে বানায় ফেলে, এটা একেবারে শক্ত মোটা, ধরলে কিন্তু অনেক মোটা। তারপর বাবুই পাখি আছে, যারা বাবুই পাখি কীরকম একেবারে কীরকম বাসা বানায়, এরকম প্যাঁচা একেবারে চিকন করে কলসির মতো একটা বাসা বানায় ফেলে। এখানে মাঝখান সুন্দর করে কী ঢাকনা থাকে, একদম যাওয়া আসা করার জন্য দরজা। কিন্তু সেটা আমরাও বানাতে পারবো না, অনেকটা কম পারবো বানাতে। তাহলে এটা হতো তোমাদের প্রথম অধ্যায়, জীব ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা। অর্থাৎ জীব মানে হচ্ছে মানুষ, পশু পাখি, এদের সাথে পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা। আমরা কি পরিবেশের উপর নির্ভরশীল? এটা হচ্ছে অধ্যায়। তারপর হচ্ছে খাদ্য, আমরা কি সবাই খাদ্য খেতে হয় নাকি খেতে হয় না, এটা নিয়ে। তারপর হচ্ছে বয়সন্ধিকাল, অর্থাৎ তোমাদের এখন বয়সন্ধিকাল চলতেছে, এখন শুরু হবে, এটা শেষ হতে অনেকটু সময় লাগে, অনেকের অনেক রকম টাইম লাগে। এটা হচ্ছে বয়সন্ধিকাল ভেবে। বয়সন্ধিকালে এক একজনের এক এক রকম আচরণ হয়। কেউ একটু উত্তেজিত ভাব করে, কেউ ভুল পথে চলে যায়, কেউ পড়াশোনা করতে চায় না, কেউ আবার পড়াশোনার দিকে একটু ধাবিত হয়, এরকমই অনেক অনেক রকম কাজে চলে যায়। এটা একটা বয়সন্ধিকাল, একটা পার হওয়ার টাইমটা অনেক কঠিন। এটাতে তুমি যদি সঠিক পথ পাও, সঠিক গাইডলাইন পাও, তুমি একটা ফিউচারে ভালো একটা ফিউচার করতে পারবা। আর তুমি যদি সঠিক গাইডলাইন না পাও, তখন কি হবে? তুমি একটা ভুল পথে চলে যাবে। যেমন আমি বলি, যারা ক্রিমিনাল, তারপরে মানে ছোটো বয়সী, যেমন অনেকে ক্রিমিনাল আছে না, অপরাধ করছে, তারপর অনেকে পড়াশোনা ছেড়ে বিয়ে করে পালায়, মানে ফ্যামিলিকে না বলে পালায় যায় বিয়ে করার জন্য। এগুলো কেন হয়েছে? ফ্যামিলির সঠিক গাইডলাইন থাকে নাই। কখন? আসসালামু আলাইকুম। তো ফ্যামিলি গাইডলাইন থাকে নাই, ফ্যামিলি গাইডলাইন না থাকার কারণে কী হয়েছে? ওরা এই উল্টা পথে চলে গেছে। এখন ফ্যামিলির গাইডলাইন থাকলে ওরা কি একটা ভালো একটা ফিউচার করতে পারে। এটাই বয়সন্ধিকালে বোঝাচ্ছে। পদার্থের গঠন, এখন পদার্থ আমরা ক্লাস 4-এ পড়ছি, 5ও দিছে পড়াটা। পদার্থ কিন্তু কয় ধরনের থাকে? এখানে মূলত পদার্থগুলো কী কী? এই তোমার আশেপাশে যা আছে এই সবগুলো কিন্তু পদার্থ। পদার্থ মানে জায়গা দখল করে। সোফাটা একটা পদার্থ, টেবিলটা একটা পদার্থ, এই বইটা একটা পদার্থ, টিভিটা একটা পদার্থ, ফ্যানটা একটা পদার্থ। তুমি এখন ফ্যানের উপর আর কিছু রাখতে পারবা? বা ফ্যান যতটুকু ঝুলতেছে তুমি অতটুকু কোনো কিছু রাখো, ফ্যান চলার সাথে সাথে ওই জিনিসটা ভেঙে যাবে। তারপর তুমি সোফার এখানে রাখছো, সোফার উপর আর কিছু রাখতে পারবা? হ্যাঁ, তুমি শুতে পারো, বসতে পারবা, কিন্তু এমনও কিছু রাখতে পারবা যেটা তুমি ওটা তো কাজ করতে পারবে, এটা তো কাজ করতে পারবে? রাখা যাবে না, সোফাটাও নষ্ট হয়ে যাবে।
এই যে পদ্মাটা একটা কি পদার্থ, তোমার এতটুকু এতটুকু জায়গা দখল করছে। এই যে এই জায়গা দখল করার কারণে কি এখন বাইরে থেকে রোদটা আসতেছে না বা আলোটা আসতেছে না। এটাই পদার্থ এমনি 3 প্রকার: কঠিন, তরল, বায়বীয়। আগে পড়ছিলা, এখন তুমি পড়ছো কিনা আমার জানা নেই, মাদ্রাসায় পড়াইছে কিনা বা পড়লেও তুমি শুনছো কিনা। এখন আমি বলতেছি আবার, কঠিন, তরল, বায়বীয়। কঠিন মানে কি? যেগুলো নিজস্ব আকার আছে। সহজ কথায় বলতে গেলে বরফ, বরফের নিজস্ব আকার আছে না, চারকোনা বানাও, তুমি আইসক্রিম বানাও, আইসক্রিমের একটা সুন্দর আকৃতি আছে না, ওইটা হচ্ছে কঠিন। আর তরল মানে কি? সবগুলা পানি, শরবত, চা, কফি, এগুলাই হচ্ছে তরল পদার্থ। আসসালামু আলাইকুম। তারপর হচ্ছে কি কঠিন, তরল, বায়বীয়। বায়বীয় কোনটা বলো দেখি তুমি আন্দাজ করে। জায়গা দখল করা। জায়গাটা দখল করে, তুমি যদি দখল করাতে চাও তাও দখল করবে, না হলে দখল করবে না। বাতাস, অক্সিজেন, এটাই হচ্ছে বায়বীয়, যেটা আমরা জাস্ট অনুভব করতে পারবো কিন্তু হাতে ধরতে পারবো না। এখন তুমি বলো বায়বীয়টাকে, বাতাসটা কীভাবে জায়গা দখল করে? একটা বেলুনের ভিতর আমরা বাতাস ঢোকাচ্ছি, ইচ্ছে মতো বাতাস ঢোকাচ্ছি, আবার গিট মেরে দিছি, তাহলে ওই বাতাসটা কোথায় আটকে আছে এখন? বেলুনটা। আর বেলুনটা ওই বাতাসের সাথে ফুলে গেছে। এখন তুমি একটা ফুটো করে দাও, বাতাসটা বের হয়ে যাবে, বেলুনটাও ছুটে গেছে আগের মতো, তাই না? তাহলে এইভাবে কি হয়, বায়বীয় পদার্থ বাতাস বা এটাকে দখল করে। আর তরল হচ্ছে তুমি একটা চায়ের কাপ নিছো, চা ঢালছো, তাহলে ওই চায়ের কাপটাই যতটুকু ঢালছো, ওই কাপটার চাটাই কি তরল পদার্থের অতটুকু আকৃতি। তুমি এখন সেটা মেঝেতে ফেলে দাও, সব জায়গায় ছড়ে যাবে, আর কোনো আকৃতি নেই। কিন্তু কঠিন পদার্থের একটা নির্দিষ্ট আকৃতি আছে, তুমি এটাকে যেমন আকৃতি দেবে সেটা তেমন আকৃতি হবে। তারপর আছে শক্তির রূপান্তর। এটা তো চৌম্বক, মার্বেল, এগুলো নিয়ে কথা। বলের ধারণা, তুমি কিছু মারতেছো, এটাই বল, আবার ওই বল এটা না, ফুটবল খেলার বল না। তারপর ভূমিরূপ, ভূমির বিভিন্ন ঘটনা আছে, আমাদের অনেক ধরনের মাটি আছে। এটা পরিবেশ সংরক্ষণ, পরিবেশকে তুমি কিভাবে সংরক্ষণ করতে পারো? যেমন আশেপাশে অনেক ময়লা আবর্জনা আছে, তাহলে আমরা এখন ওগুলো দিয়ে কী করতে পারি? ওগুলা ফেলে দিছি, মাটিতে চাপা দিচ্ছি, কিন্তু ওগুলা নষ্ট হচ্ছে, মাটি তো কী হচ্ছে, ক্ষতি হচ্ছে। তাই ওগুলা কী করতে হবে? একটা জায়গায় ফেলাই না, একটা জায়গায় জমায় রাখবো, ঠিক আছে, কিন্তু এখন মৎস্য অধিদপ্তরে আমরা গেছি, তুমি তো জানি, আমি নতুন ম্যাম থেকে শুনবা, মৎস্য অধিদপ্তর থেকে একটা নতুন, মানে যারা গবেষণা করে ওরা একটা নতুন বিষয় আলোচনা করে বের করছে, গবেষণা করে যে আমরা যে অপ্রয়োজনীয় পলিথিন, যা যা ময়লা জিনিস আছে সব ফেলে একটা জায়গায় স্তূপ দিই, ওইসব ময়লা জিনিস দিয়ে ওরা সেগুলোকে রিসাইকেল করে জৈব সার বানাচ্ছে। ওই জৈব সারটা ওরা বিভিন্ন কৃষিকাজে ব্যবহার করতেছে। বিভিন্ন কৃষিকাজে কি ব্যবহার করতেছে, তাহলে ওইটা কি পরিবেশ সংরক্ষণ হচ্ছে, আর দূষিত হচ্ছে না পরিবেশ। বুঝছো? এই যে আশেপাশে যেসব জায়গায় ময়লা আবর্জনা আছে, ওই সবগুলোকে তুমি চাইলে কোনো মৎস্য অধিদপ্তরের মানুষকে ডেকে নেই, যেখানে অনেক ময়লা আবর্জনা স্তূপ আছে, আপনারা চাইলে ওই সব ময়লা আবর্জনা কুড়িয়ে নিয়ে আপনারা এগুলোকে রিসাইকেল করে কি করতে পারেন, জৈব সার বানাতে পারেন। জৈব সার হচ্ছে যে আমরা যেমন কৃষি কাজ করার জন্য ধান কীটনাশক ব্যবহার করা হয়, কিন্তু ওই কীটনাশকটা ব্যবহার করার কারণে মাটির ক্ষতি হয়, একটা স্প্রের মতো করা হয়। তুমি কৃষিকাজ কেউ যদি করে থাকে, আব্বা আম্মা বা অন্য কেউ, তুমি যদি বিলে আশেপাশে দেখো তাহলে দেখবা, বা জানলা দিয়ে ওইদিকে আশেপাশে বিল থাকলে দেখবা, যখন ধান চাষ করবে তখন দেখবে অনেকে হাতে নিয়ে হয় এরকম এরকম ছড়াচ্ছে, ওটাকে জৈব সার বলে। আর একটা স্প্রের মতো করে, ওটা হচ্ছে কি তোমার কীটনাশক। এখন কীটনাশক করে তোমার পোকামাকড় মারার জন্য, কিন্তু অতিরিক্ত কীটনাশক ভালো না, কিন্তু জৈব সার ভালো। ওই পলিথিনগুলো কী দিয়ে তৈরি হচ্ছে? তোমার প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হচ্ছে, কিন্তু এগুলো প্রাকৃতিতে মাটিতে পচে, মাটিও নষ্ট হচ্ছে, কিছু হচ্ছে না, এগুলো নষ্ট মানে পচতেছে না, তাই এগুলোকে পচাবে। একটা সবজি যেমন পচে গেলে ওরকম প্লাস্টিকগুলোকে পচাবে, এগুলোকে মেশিনের মাধ্যমে জৈব সার বানাবে। তারপর ওগুলাই তোমার কি বিভিন্ন কৃষি কাজ করতেছে বা বিভিন্ন চারা গাছ রোপণ করতেছে, ওদের এখানে দিলে ওরা কি বেড়ে উঠবে। অথবা কি মাছের খাবার বানাচ্ছে মৎস্য অধিদপ্তরে,
জৈব সার বলতে তোমার মাছের খাবারকে বেশি দিচ্ছে এগুলো। আমাদেরকে যতটুকু বলছে কৃষিকাজের পাশাপাশি জৈব সারগুলো কোথায় দিচ্ছে, মাছের খাবার বানাচ্ছে এইসব ময়লা আবর্জনা স্তূপগুলো দিয়ে। আমরা কিছুদিন আগে উপজেলা পর্যায়ে গেছি, আমরা ছিলাম নারী ও শিশু অধিদপ্তর, তো এখন ওনারা মৎস্য অধিদপ্তর অনুষ্ঠান করছে ওখানে এটা বিষয়। তাহলে এখন ওনারা কি যারা যারা মাছ চাষ করে পুকুরে, তাহলে ওনাদেরকে কি বলতেছে, এইসব ময়লা আবর্জনাগুলো নিয়ে মৎস্য অধিদপ্তরের অফিসে দিলে ওনারা রিসাইকেল করে কি দিবে, মাছের খাবার বানিয়ে দিবে। এবং মাছে খাওয়ার পরে ওগুলো কি ক্ষতি হচ্ছে না, ওগুলো কিন্তু প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হয়। আমরা প্লাস্টিক বলো, পলিথিন, কাগজ বলো সব তৈরি করতেছি। কাগজ হচ্ছে কোত্থেকে, বাঁশ থেকে। এই কাগজ পেপারটা করতে হচ্ছে বাঁশ, চিনো? ওই বাঁশ থেকে কি হচ্ছে, এগুলো হচ্ছে। বাঁশকে ওরা প্রথমে এরকম করে ফেলে, আমি দেখছি নিজের চোখে, একদম মেশিনে একদম কেটে ফেলবে। এগুলো রস টিপে নিয়ে নেবে, তারপর এগুলো পানিতে ভিজিয়ে রাখবে, তারপর মেশিনের মাধ্যমে এখানে আঁশ তুলতে থাকবে। তারপর আবার জোড়া লাগাবে, এরকম কাপড় যেরকম সেলাই করে তাঁতের মাধ্যমে সেরকম সেলাই করে মেশিনের মাধ্যমে কাগজ হয়ে যাবে। এবার তুমি মেশিনের মাধ্যমে কাগজ একসাথে বসাই কেটে ফেলো, এটাই। তারপর হচ্ছে পৃথিবীর গতি, পৃথিবী কিন্তু ঘুরে। আচ্ছা বলো তো, পৃথিবীর আমরা কোন দিকে বসবাস করতেছি, ভিতরে নাকি বাইরে? ভিতরে। না, এই যে মনে করো এটা গোল একটা পৃথিবী, তাহলে আমরা এই চামড়া যেটা থাকে গোল বাইরে, ওইটাতে আমরা হাঁটাচলা করতেছি, বসবাস করতেছি। ভিতরে আছে উত্তপ্ত আগুন, বুঝছো? পৃথিবী এখানে কোনো গোলক আছে তোমার, মানে আমরা খেলার পৃথিবীগুলো, এখানে বসাবে একটা পৃথিবী থাকে, ওইটা আছে? না। আচ্ছা আমি দেখাই। যে দেখতেছি আমরা একটা ছবি, এখানে অনেক অনেক রকম ছবি আছে পৃথিবীর। গুগলে সার্চ করলে আমরা বিভিন্ন ছবি পেয়ে যাব। এই যে উপরে আছে, এই চামড়াতে আমরা বসবাস করতেছি। এই নীল কালার দেখতেছি এখানে সমুদ্র, সবুজ দেখতেছি এগুলো মাঠ, খাট, বিল, এগুলা আমরা উপরে এটাতে বসবাস করতেছি। এখন চিন্তা করো, আমি এখান থেকে আমরা সবাই ধাম করে পড়ে যাচ্ছি না কেন? এটা যদি এটাই ঘুরে, পৃথিবীটা ঘুরে সব চারিদিকে, এটা মানে প্রশ্ন আসছে না, আমরা তো পড়ে যেতে পারি ধাম করে, তো পড়তেছি না কেন? এটা হচ্ছে চুম্বকের যে পৃথিবীর বল প্রয়োগ শক্তির। তাহলে আমরা যেমন একটা চুম্বক আর লোহার মধ্যে দেখছো সম্পর্ক, চুম্বকটা লোহার সাথে রাখো, চুম্বকটা লোহাটার সাথে একেবারে লেগে যাবে না? ঠিক তেমনি আমাদের সাথে কি পৃথিবীর একটা আকর্ষণ আছে, তাহলে আমাদেরকেও পৃথিবী কি আকর্ষণ ওরকমইও লেগে রাখছে, তাই আমরা পড়তেছি না। পাখি বলো, আমরা মানুষরা বলো, সবাই। এখন ভিতরে কি তোমার উত্তপ্ত আগুন, পৃথিবীর ভিতরে ছবি দেখায়। এই যে দেখো, পৃথিবীর ভিতরে ছবি হচ্ছে এরকম, এখানে ভিতর কি এটাই আগুন, মানে সূর্য। না, সূর্য মাঝখানে থাকবে, সূর্যটা এখানে মাঝখানে, তার আশেপাশে অনেক গ্রহ উপগ্রহ। এই যে দেখো জ্বলন্ত আগুন পৃথিবীর, দেখছো এখানে পৃথিবী, এই যেটাই দেখো, এটা হচ্ছে আশেপাশে, আমরা চারপাশে, এটা হচ্ছে কোর, এটা ম্যাস্টল, এটা কাজ। তুমি যদি সায়েন্সে পড়ো বা আর্টসে পড়ো, তুমি যখন এগুলোর সম্বন্ধে আরও ভালো জানতে পারবে। ক্লাস 9-এ যখন যাবা, যদি মাদ্রাসা পড়ো তখন তোমাকে আর্টস ব্যাকগ্রাউন্ড পড়তে হবে, তখন জিওগ্রাফি থাকতে পারে, না থাকতে পারে, আর মানে মাদ্রাসাতে। কিন্তু যদি স্কুলে পড়ো তখন কি তোমার সায়েন্স হলে জিওগ্রাফি থাকবে, সায়েন্স একটা জিওগ্রাফি আছে, আবার আর্টসও জিওগ্রাফি আছে। তাহলে জিওগ্রাফিতে তুমি কি জানতে পারবে, এই পৃথিবীর গঠনটা, মাটি কয় ধরনের, পৃথিবীটা কীভাবে তৈরি হয়েছে, পৃথিবীতে কী কী উপাদান আছে, সব কিছু। পৃথিবীর গতি হচ্ছে, তারপর জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তন মানে কি, আমাদের এই যে এখন শীতকাল আসছে, শীতে যাওয়ার পর কী হবে, তোমার বসন্তকাল আসবে, বসন্তের পরে আবার গ্রীষ্মকাল, গ্রীষ্মের পরে আবার বর্ষা, বৃষ্টি। এটা হচ্ছে তোমার জলবায়ু পরিবর্তন হবে। এখন জলবায়ু পরিবর্তনের সাথে সাথে কি আমরা আবহাওয়াটা পরিবর্তন হওয়ার সাথে সাথে আমাদের কি একটু সুস্থ সুস্থ ভাব হয়। যেমন আজকে আলহামদুলিল্লাহ রোদটা তাড়াতাড়ি উঠছে, কিন্তু গত 2-3 দিন ধরে কি একদম রোদের দেখা নাই। রোদ উঠলে 12টা বাজে উঠতেছে, না হলে 1টা, না হলে বিকাল 3টা বাজে উঠে আবার মাগরিব হওয়ার আগে বন্ধ হয়ে যাচ্ছে। চারিদিকে কুয়াশায় ঢাকা, তো এই ঠান্ডার কারণে অনেকে কি মারা যাচ্ছে, তারপর অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে জলবায়ু পরিবর্তন। আমাদের জীবনে প্রযুক্তি, এখন প্রযুক্তি মানে কি, প্রযুক্তি মানে হচ্ছে, এটা সবগুলো ছিল অধ্যায়,
সমস্যা সমাধানে তথ্য যোগাযোগ প্রযুক্তি, এটা নতুন অধ্যায়। এখানে আরেকটা ছিল আমাদের জীবনে তথ্য ছিল, তথ্যর বদল দিছে তোমাদেরকে এখন একটা নতুন অধ্যায়। তাহলে আমাদের জীবনে প্রযুক্তি, প্রযুক্তি মানে হচ্ছে তুমি এখন মনে করো তুমি বেড়াতে যাচ্ছ, তাহলে ম্যামকে কল করে বলতে চাচ্ছ ম্যাম আপনি আজকে আসিয়েন না, আমরা বেড়াতে যাব। তাহলে আগেকার সময় কি বলতে হইতো, একটা চিঠি লিখতে হইতো, তারপরে ডাক পোস্টকে দিয়ে আসতে হইতো, কোন দিন চিঠিটা যাবে সেটাও জানা নেই। ম্যাম চিঠি পাওয়ার পর হ্যাঁ ঠিক আছে আমি আসবো না, আবার ডাক পোস্ট তোমাকে পাঠাচ্ছি, তারপর তুমি বেড়াতে যেতে পারতে। কিন্তু এখন তুমি কি করতে পারো, হ্যাঁ হয় একটা মোবাইলে কল দিছো, ম্যাম কল রিসিভ করতেছে না, তাহলে তুমি কি মোবাইলে মেসেজ করে ম্যাম আমি বেড়াতে যাচ্ছি আজকে আসিয়েন না, আমি বেড়ানো থেকে আসলে আপনাকে মেসেজ দিব আপনি সেদিন আসিয়েন। তাহলে ম্যাম 1 মিনিটের মধ্যে পেয়ে গেছে খবরটা, আর ম্যামকে বাসায় এসে ফেরত দিতে হচ্ছে না, বা তোমাকেও ম্যামকে বাসায় গিয়ে বলে আসতে হচ্ছে না। তারপর তুমি মনে করো কোনো একটা পড়া পারতেছো না, এই যে এখন ম্যাম তোমাকে ক্লাস এগুলো পড়াচ্ছি রেকর্ডিং, তো তুমি পড়া পারতেছো না, মনে করতেছো বা ম্যাম আমাকে এগুলো কী বলছে, পৃথিবীর কোন দিকে বাস করি আমরা, তুমি রাতে পড়তে বসে চিন্তা করতেছো কোন দিকে বাস করি, জি মানে তুমি আব্বুকে বলতে চাচ্ছ আব্বু আমরা পৃথিবীর এদিকে, কোন দিকে একটা বলছে, এখন তুমি ভুলে গেছো, তুমি মোবাইল নিছো, ম্যাম দাঁড়াও ম্যাম ক্লাস রেকর্ডিং করছে, আমি ম্যামের ক্লাসেরটা দেয়, এই যে দেখছো ম্যাম বলছে এটা এরকম এরকম এরকম, আমরা পৃথিবীর উপরে বাস করি, তুমি বাবাকে বলতে পারতেছো। এখন যদি আগেকার প্রাচীনকালে তো টিচার এসে পড়ায় চলে গেছে, এখন টিচারের সব কথা তো আর লিখে রাখতে পারতেছে না, স্যার কী বলছে না বলছে মাথায় যতটুকু মনে আসছে মনোযোগ সহকারে। এখন তো তোমার কি মনোযোগ দিলেও তারপর তুমি কিছু ভুলে গেছো, তুমি আবার ক্লাস রেকর্ডিং দেখতে পাচ্ছ, ক্লাসটা দেখার পরে তুমি হয়েছে আমি বুঝছি পড়ার সমস্যার সমাধান পেয়ে গেছি, ম্যামের কথাগুলো রেকর্ডিং আছে, ম্যামের পড়া কী পড়াছে সেটাও রেকর্ডিং আছে, সব রেকর্ডিং আছে। এটা হচ্ছে কি তোমার তথ্য আমাদের জীবনে প্রযুক্তি। তারপর সমস্যা সমাধানে তথ্য যোগাযোগ প্রযুক্তি, তুমি এখন যে কোনো সমস্যা এই প্রযুক্তির মাধ্যমে করতে পারতেছো। মনে করো তুমি গণিত করতেছো, তাহলে গণিতে তুমি একটা বিশাল বড় অঙ্ক, গুণ অঙ্ক অনেক বড়, পরীক্ষাতে আমি তোমার সামনে এখন আমার সামনে ক্যালকুলেটর ছাড়া করাচ্ছি, কিন্তু পরীক্ষার টাইমে তুমি যদি এগুলো করো অনেক টাইম লস হয়ে যাবে। তাই কী করতে হবে, ক্যালকুলেটর নিয়ে ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করে গুণটা করতে হবে, ভাগটা করতে হবে, বুঝছো? তাহলে সমস্যার সমাধান হচ্ছে এটাই সহজে। তাহলে আমরা অধ্যায় ভিত্তিক জানতে পারছি। তাহলে আমরা এখন প্রথম অধ্যায়টা পড়ি, জীবের আবাসস্থল। এই যে যেটা একটু আগে পাখির কথা বলছি, এখানে কিন্তু একটা পাখির বাসার ছবি দেওয়া হয়েছে। তাহলে দেখি তুমি আমাকে পড়ে শোনো এই প্রথম পেজ থেকে, না হাত দিয়ে পড়ো, মোবাইলটা নাও। আমি দেখি কোনটা? প্রথমে উদ্ভিদ। উদ্ভিদ এমন প্রাণী সহ আরো অনেক বিচিত্র রকমের জীবন নিয়ে জীবনযাপন গঠিত জীবজগতে বিচিত্র ধারণে অতীত ও প্রাণী রয়েছে। কোনো কোনো জীব এই যে কোনো জীব স্থলভাগ বা মাটিতে বাস করে, যেটা একটু আগে বলা হয়েছে। যেমন কারা কারা বাস করে আমরা উদাহরণ দিই, মানুষ মাটিতে বাস করে, ঘর তৈরি করে। তারপরে সাপ মাটিতেও বাস করে, আবার কোথায় বাস করে, পানিতেও। তারপর ব্যাঙ মাটিতেও বাস করে, পানিতে। তাহলে এদেরকে বলা হয় উভয়ডাঙা। যারা উভয়ডাঙায় দুই দিকে বাস করে ওদেরকে বলা হয় উভয়ডাঙা। তারপর আর কি, কেঁচো চিনো? তারপর আরও ইঁদুর মাটিতেও বাস করে, মানুষের ঘরেও বাস করে। দেখুন, কেউ আবার পানিতেও পানি উভয় স্থানে বসবাস করে। কোনো কোনো জীবের প্রয়োজন ছায়াযুক্ত পরিবেশ, আবার কারো প্রয়োজন আলো আছে এমন পরিবেশ। এই অধ্যায়ে আমরা বিভিন্ন আবাসস্থলে উদ্ভিদ ও প্রাণীর ধরন এবং পরিবেশে তাদের টিকে থাকার কৌশল ইত্যাদি সম্পর্কে জানব। তাহলে জীবের আবাসস্থল সম্পর্কে জানবো এখন।
তাহলে আমাদেরকে কাজ দিচ্ছে এখানে বিদ্যালয় এবং নিজ বাড়ির আশেপাশে যে সকল উদ্ভিদ ও প্রাণী দেখেছি সেগুলোর নাম এবং এরা কোথায় জন্মেছে বা বাস করে তাহা নিচের চকে লিখি। তাহলে তোমার হোমওয়ার্ক থাকবে এটা একটা, কোনটা? এটাই। কালার পেন দিয়ে দেখি করা যাচ্ছে না। তারপর কয়েকজন সহপাঠীর সাথে চকের তথ্য আলোচনা করি এবং জীবের আবাসস্থল সম্পর্কে ধারণা স্পষ্ট করি। বিভিন্ন জীব বিভিন্ন ধরনের আবাসস্থলে জন্মে ও বসবাস করে। জল বা স্থলভেদে যেমন বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মে, তেমনি বিভিন্ন ধরনের আবাসস্থলে ভিন্ন ভিন্ন রকমের প্রাণী বাস করে। এটা কি? জল বা স্থলভেদে। জল মানে হচ্ছে পানিতে, স্থলভেদ মানে হচ্ছে মাটিতে। বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মে, উদ্ভিদ মানে গাছপালা জন্মে, যেমন পানিতে কচুরিপানা জন্মে, তারপর মাটিতে জন্মে তোমার কি বিভিন্ন শাক সবজি এগুলা। ঠিক তেমনি বিভিন্ন ধরনের আবাসস্থলে বিভিন্ন ধরনের বসবাসে, মাটির নিচে বসবাস করে ইঁদুর, গাছের কুটোরে বাস করে কোনো শিয়াল বা এরকম কোনো প্রাণী, গাছের ঢালের উপরে বসবাস করে পাখি বা কবুতর, এগুলা বিভিন্ন ধরনের প্রাণী বসবাস করে। বিভিন্ন আবাসস্থলে বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী সম্পর্কে আরও কিছু জানতে বলা হয়েছে এখানে। জীবের বসবাসের জন্য বিভিন্ন ধরনের পরিবেশ রয়েছে, যেমন জলজ মেরু অঞ্চলের পরিবেশ। তাহলে জলজ মানে হচ্ছে পানির পরিবেশ, সলজ মানে তোমার স্থলভাগ, মেরু অঞ্চল মানে যেখানে শুধু মাটি আর মাটি, মানে বালু, মরুভূমি। এখানে কোনো পানি পাওয়াটা খুবই কষ্টকর। আচ্ছা, মরুভূমিতে কে বসবাস করে বলো তো? কোন প্রাণী বসবাস করে? উট। একমাত্র মরুভূমিতে ভালো করে বসবাস করতে পারে উট, কারণ উট অনেক দিন পানি না খেয়ে থাকতে পারে। উটের উপর যে একটা উঁচু থেকে একটা চর্বির মতো থাকে, দেখো খুনা করে উঁচু থেকে দেখবা ভিডিওতে, উঁচু থেকে যেটা থাকে ওইটার ভিতর কি থাকে? পানি জমে থাকে। ওয়েট, তোমাকে দেখাচ্ছি। এই যে দেখছো, এই যে একটা উঁচু থেকে দেখছো, এটার ভিতর কি থাকে? তোমার পানি জমে থাকে, চর্বি থাকে। ওই পানির এটার সাহায্যে ও কি অনেক দিন যাবত পানি না খেয়ে থাকতে পারে। কতদিন যাবত আমার বইয়ে পড়ছিলাম আমি আগে, ভুলে গেছি এখন, কিন্তু এখানে কি থাকতে পারে? এই যেটা গুগলে সার্চ দিলে যে উট কতদিন পানি না খেয়ে থাকতে পারে। এই যে দেখো উটটি অনেক দিছে। উট পরিবেশ ও খাদ্যের ব্যাপ্যতার উপর নির্ভর করে অনেক দিন পানি ছাড়া থাকতে পারে। সাধারণত 1 সপ্তাহ থেকে শুরু করে কয়েক সপ্তাহ বা এমনকি কয়েক মাস পর্যন্ত জল ছাড়া টিকে থাকতে সক্ষম, কারণ তারা খুঁজে সঞ্চিত চর্বি থেকে শক্তি পায় এবং শরীর থেকে পানির অপচয় কম করে। মরুভূমির তীব্র গরমে 5 থেকে 7 দিন, কিন্তু শীতকালে বা খাবার থেকে আর্দ্রতা পেলে এটি আরও দীর্ঘ সময়ে 6 থেকে 7 মাস পর্যন্ত জল ছাড়াই থাকতে পারে। কিভাবে উট পানি ছাড়া থাকতে পারে? কুজের চর্বির কারণে, যেটা আমি তোমাকে একটু আগে বলছি, দেখাইছি। এই উটের কুজের চর্বি জমা থাকে যা প্রয়োজনের সময় ভেঙে শক্তি সরবরাহ করে, ফলে পানির চাহিদা কমে যায়। শরীরের অভিযোজন। উটের শরীরে তাপমাত্রা ওঠানামা করতে পারে, লাল রক্তকণিকা, পানির অভাব সহ্য করতে পারে, প্রস্রাব কম হয় এবং চামড়া সূর্যের তাপ প্রতিফলিত করে। একবারে প্রচুর জল পান। উট একবারে কত লিটার পানি পান করতে পারে? 46 লিটার, যেটা 53টা গ্যালন। 53টা গ্যালনের পানি কি করতে পারে? যেটা বিদেশি গ্যালন দেখছিলাম মনে হয়, একদম উঁচু টাইপের, বড় ঢাকনা থাকে, 4 কোণাটায় এরকম করে ধরতে পারে, অ্যাটাসির মতো একেবারে। এগুলো হচ্ছে গ্যালন, বা আমাদের বাংলাদেশে আছে ছোট ছোট গ্যালন, ওরকমের বড় বড় যেগুলো গ্যালন আছে ওরকম 53টি গ্যালনের পানি খাইতে পারে একসাথে। মোট হতে 46 লিটার জলপান করতে পারে। এটি কয়েকদিনের জন্য সঞ্চয় করে রাখতে পারে। সুতরাং ওট শুধু 1 সপ্তাহ নয়, পরিস্থিতি সময় অনুযায়ী কয়েক মাস পর্যন্ত জল পান না করে বেঁচে থাকতে পারে, যা তাদের মরুভূমির প্রতিকূল পরিবেশে টিকে থাকার মূল কারণ। আশা করি বুঝছো এটা। তাহলে মরুভূমিতে তোমার মেরু অঞ্চলে বাস করে কে? উটই। এটা এমন একটা প্রাণী যেখানে শুধু মেরু অঞ্চলে উট বসবাস করে।
গোড়া থাকে কিন্তু গোড়া কম, কিন্তু ওটাই তোমার কি পানি ছাড়া অনেক দিন থাকতে পারে, কয়দিন বলছে তোমার কয়েক মাসও হতে পারে। তারপর হচ্ছে এখন আমরা দেখি এখানে এইসব পরিবেশে বসবাসরত প্রাণীদের মধ্যেও ভিন্নতা রয়েছে। পরিবেশের বিভিন্ন আবাসস্থলে যেমন ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, তেমনি এখানে বসবাসকারী বিভিন্ন ধরনের প্রাণীর মধ্যেও বৈচিত্র্য লক্ষ্য করা যায়। বৈচিত্র্য মানে ভিন্নতা। তাহলে আমরা এখন জানবো সলজ আবাসস্থল কী। তাহলে আমাদের অনুধাবন প্রশ্নে কিন্তু আসতে পারে সলজ আবাসস্থল বলতে কী বোঝায়, যেটা আমাদের বড় প্রশ্ন বলা হয়। আর সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে সলজ আবাসস্থল কাকে বলে, এক লাইনে বাক্য। আর তোমার যদি বর্ণনামূলক প্রশ্ন আসে সলজ আবাসস্থল প্রথম আসতে পারে এরকম: আবাসস্থল কয় ধরনের থাকতে পারে, পরিবেশ কয় ধরনের রয়েছে, এবং পরিবেশে কয় ধরনের আবাসস্থল রয়েছে, তার মধ্যে সলজ আবাসস্থল বলতে কী বুঝো। তিনটা প্রশ্ন কিন্তু বড় প্রশ্ন আছে। তাহলে এক নাম্বারটা তোমাকে এক লাইনে লিখতে হবে, তারপরে দ্বিতীয় ধাপটা তোমাকে 2-4 লাইন লিখতে হবে, পরেরটা একটু বড় করে অন্তত 5 প্যারা করে লিখতে হবে, 5 লাইনে 5 বাক্যে। তাহলে আমরা দেখি সলজ আবাসস্থল কি। মাটি বা ভূমির পরিবেশ হচ্ছে সলজ আবাসস্থল। উদ্ভিদ ও প্রাণীর একটি বড় অংশ সলজ পরিবেশে বসবাস করে। স্থলভাগের উদ্ভিদ হচ্ছে আম, জাম, কাঁঠাল, নারিকেল, কলা, নিম, কড়ই, মেহগনি ইত্যাদি, আর অনেক কিছু আছে। এসব বড় বড় উদ্ভিদের নিচে ছায়াযুক্ত স্থান হচ্ছে ছোট ছোট উদ্ভিদের আবাস, যেমন বিভিন্ন ধরনের ঘাস বা তৃণজাতীয় উদ্ভিদ। একটা বট গাছ, তাহলে বট গাছের নিচে কী থাকে, অনেকগুলো ঘাস থাকে, ফুল গাছ থাকে, ছোট ছোট ফুল। তারপর কিছু আছে তোমার লজ্জাবতী ফুল আছে, তুমি একটু করে হাত দিয়ে ধরো, এটা একদম চিকন হয়ে যাবে, কিন্তু এমনি হলে বাতাসে খোলা, একটু হাত দিয়ে ধরো, সেটা বোটে চিকন হয়ে যাবে। হ্যাঁ, চিনো ফুলটা? গাছ। হ্যাঁ, পাতা, এটা পাতার মতো চারকোনায় এরকম লম্বা করে পাতা থাকে, তুমি এটা হাত দিয়ে ধরবা, এটা নিজে নিজে বন্ধ হয়ে যাবে, ওইটাই। তারপর কি আছে তোমার এখানে, স্যাঁতস্যাঁতে ভেজা ঠান্ডা স্থানে জন্মে মস ও ফার্ন জাতীয় উদ্ভিদ। স্যাঁতস্যাঁতে বা ভেজা ঠান্ডা, মস মানে চিনো, যেগুলো মনে করো অনেকগুলো ইট আছে, অনেক দিন যাবত ফেলে রাখছে একসাথে, ওইখানে কতগুলো সাদা সাদা ছোট ছোট একরকম হয়ে যায়, ইটগুলো কালো টাইপের হয়ে যায় না, এখানে উপর ঘাস উড়ে যায় না, নিজে নিজে পাতা লতা পাতা উঠে যায় না কিছু, তাহলে এটা কেমন ওঠে? তুমি তো এখানে কোনো গাছই রোপণ করো নাই, ওইটাই হচ্ছে মস বা ফার্ন, বুঝছো? আমাদের এখানে সিমেন্ট আছে। হ্যাঁ, নিচে নিচে উঠে যায়, এগুলো কেউ রোপণ করার নাই, যেমন ম্যামদের ছাদে আছে এক লাইনে সবগুলো ইট আছে, ওইখানে সবগুলো উঠে গেছে, এগুলো পরিষ্কার যতবার করি ততবার এখানে কতগুলো করতে 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 থাকে, এগুলো হচ্ছে মস বা ফার্ন। তারপর আছে কোনো কোনো উদ্ভিদ আবার বড় উদ্ভিদের গায়ে আশ্রয় নিয়ে বেঁচে থাকে, যেমন অর্কিড ও বিভিন্ন ধরনের ফার্ন, যেমন এগুলাই। আবার প্রাণীদের মধ্যে রয়েছে মানুষ, গরু ছাগল, হাতি, বাঘ, শেয়াল, হাঁস, মুরগি, বিভিন্ন রকমের পাখি, ইঁদুর, কেঁচো, পিঁপড়া, এগুলাই হচ্ছে ইত্যাদি। সলজ আবাসস্থলের মধ্যেও অনেক বৈচিত্র্য রয়েছে, যেমন বনজ, মরুচ, তৃণভূমি ইত্যাদি। আশা করি বুঝছো এটা সলজ আবাসস্থলটা কি। আমরা কি কি নিয়ে বলছি, প্রথমে বলছি আমাদের ফল ফ্রুট নিয়ে, একটা ফল ফ্রুট কোথায় থাকে, তাও মাটিতে শেকড় থেকে উপরে ওঠে গাছে। তারপর বলছি আমরা যেখানে স্যাঁতস্যাঁতে ভেজা জায়গা, যেমন ইটের কথা বলছি, ইট দিয়ে। তারপর বলছি মানুষদের কথা, প্রাণীদের কথা। তারপর আসছে তোমার ওই সলজ আবাসস্থলের মধ্যে অনেক বৈচিত্র্য রয়েছে, যেমন বনজ, মরুচ, তৃণভূমি। বনজ মানে যেখানে অনেক বন জঙ্গল, গাছে গাছালি পুরানো। আবার তৃণভূমি যেখানে তেমন কম গাছ। তারপরে না, মরুচ, মরুচ হচ্ছে তোমার তৃণভূমি সেটা, আর মরুচ হচ্ছে কি তোমার একেবারে তৃণভূমি মানে হচ্ছে তৃণ মানে ঘাস, তাহলে অনেকগুলো ঘাসের, যেখানে কম গাছপালা কিন্তু ঘাসটাই বেশি, মাঠ, যেটাকে মাঠ বলে আমরা সম্বোধন করতে পারি। তারপরে মরুচ একদম বালি, এখানে কোনো গাছপালাও কম, পানিও কম, এটাই হচ্ছে মরুচ। এবার বলবো আমরা বনজ আবাসস্থল। যখন কোনো স্থানে প্রাকৃতিকভাবে বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রচুর পরিমাণে জন্মায়, তখন সেখানে বনের সৃষ্টি হয়, যেমন আমাদের দেশে শালবন, সুন্দরবন। বনের উদ্ভিদসমূহের মধ্যে শাল বা গজারি, মেহগনি, তারপর সুন্দরী, গেওয়া, গর্জন অন্যতম। তাহলে বনের উদ্ভিদ
মেহগনি দিয়ে কী তৈরি করা হয়? এই যে এই সোফা কাঠগুলো, সোফা, খাট, আলমারি, এগুলো তোমার মেহগনি কাঠ দিয়ে তৈরি করা হয়। তারপর আছে তোমার সুন্দরী গেওয়া, তারপর আরও কিছু গাছ আছে। শালবন, সুন্দরবন, বনের মেহগনি, সুন্দরী গেওড়া, গর্জন অন্যতম। এছাড়া আছে গুল্ম, তৃণ, মস ও ফার্ন জাতীয় উদ্ভিদ। বনজ পরিবেশে অনেক প্রাণীও বসবাস করে, যেমন আমাদের সুন্দরবনে বাঘ, হরিণ, বানর, কুমির ও বিভিন্ন ধরনের পাখির আবাসস্থল। তারপর সিংহ বসবাস করে। ব্যাঙ উভয়চর প্রাণী। শিশু অবস্থায় ব্যাঙ আছে, এরা পানিতে থাকে। ব্যাঙরা কোথায় থাকে শিশু অবস্থায়? যখন ছোট থাকে তখন পানিতে থাকে। বড় হয়ে মাটি, পানি উভয় স্থানে বসবাস করে। সাপ, ইঁদুর, কাকড়া মাটির গর্তে বসবাস করে। আমাদের দেশে হাতির আবাসস্থল হচ্ছে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বনভূমিতে। তাহলে হাতি কোথায় বসবাস করে? হাতির আবাসস্থল হচ্ছে সাপ কেমনে হয়? সাপ, এই যে সাপই, যে সাপ যেমন আমরা একটা গরু যেমন প্রেগনেন্ট হয় বাচ্চা জন্ম দেয়, একটা মানুষ যেরকম প্রেগনেন্ট হয় বাচ্চা জন্ম দেয়, তেমনি সাপ হয়। মানে সাপের ডিম পারে। সব থেকে এমন একটা সামনে আমি সাপ কেমন হয় এমনি? সাপ আল্লাহ সৃষ্টি করছে প্রত্যেকটা মানুষকে। যেমন প্রথমে মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে কে? আদম, হজরত আদম আলাইসাল্লাম। তাহলে উনি সৃষ্টি হওয়ার পরে তখন আদম বলতেছে আমার একজন সঙ্গীর প্রয়োজন, আমি এখানে একা। তার মহান আল্লাহ কি করছে? হজরত হাওয়া আলাইসাল্লামকে পাঠাইছে উনার সাথে। তার আগে ছিল কি একটা, আদমকে সৃষ্টি করার আগে বিভিন্ন জিন, ফেরেশতা এদেরকে সৃষ্টি করছে। জিনদের মধ্যে সৃষ্টি করছে রিয়াকে, আজাজিল, ওর নাম হচ্ছে আজাজিল, যেটাকে বর্তমানে আমরা সবাই ইবলিস নামে চিনি। আজাজিল। এখন ওই আজাজিল কোথায় বসবাস করতো? জান্নাতে। তা এখন আদমকে সৃষ্টি করার পর আল্লাহ বলতেছে তুমি আজকে আদমকে প্রথমে বলছে সালাম করো। সবাইকে বলতেছে, জিন, পরি, পশু পাখি সবাইকে বলতেছে আদমকে তোমরা সবাই সালাম করে মাথা নত করো। ওকে, এটা অনেক গল্প, একটা কাহিনী। তারপর ওকে সবাই সালাম করছে, সম্মান করছে, কিন্তু জিন বলতেছে না, আমি হচ্ছে আগুনের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি, তাহলে আমি ওর থেকে প্রাপ্য অনেক সম্মানের। ও আমাকে সালাম করবে, ও আমাকে সম্মান করবে, আমি ওকে কেন সালাম আর সম্মান করতে যাব? না, এটা করব না আমি, এটা বলতেছে। আল্লাহ বলছে তুমি আমার কথার অবাধ্য হচ্ছ, আমি তোমার মালিক, আমি তোমাকে সৃষ্টি করছি, তুমি আমার কথা শুনলে সেটা তোমার উপকার, না হলে তোমাকে আমি জান্নাত থেকে বের করে দিব। আমি আদমকে তাহলে অন্য জান্নাতে কিন্তু অভাব নেই, তাহলে আমি অনেক জান্নাত দিতে পারি আদমকে। এখন তুমি যদি খারাপ ব্যবহার করো, আমি জান্নাতটা আদমকে দিয়ে দিব। তখন না, ও আমি করব না সম্মান, তোকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে, আদম আর হাওয়াকে ওই জান্নাতে বসবাস করতে দেওয়া হয়েছে। এখন আল্লাহ ওদেরকে বলে দিছে ওইখানে একটা গম গাছ আছে, গম, ওই জান্নাতের সামনে একটা গম গাছ আছে, ভুলেও ওই গম গাছ থেকে গম খাবে না। তোমাদের যা খাবার দাবার যা লাগে সব আমি দিব। তখন কি আমাদের আর ওয়াশরুমে যেতে হইতো না, তখন আদম আলাইসাল্লাম তখন তাদের ওয়াশরুমে যেতে হইতো না, শুধু খাবে ধাবে, তুমি নামাজ কালাম পড়বে, আল্লাহকে ডাকবে, আর কিছুও করতে হচ্ছে না। তোমার কোনো ওয়াশরুমও নাই, মানে ওয়াশরুম মানে বুঝছো তুমি, ওইটাই নাই, ওগুলো কিছু করতে হচ্ছে না, মানে ওয়াশরুমে টোটালি যেতে হবে না, শুধু মুখ হাত ধোয়ার জন্য তুমি যাও, হাত মুখ ধোয়ার জন্য বানিয়ে দিয়ে, কিন্তু আর কিচ্ছু করতে হচ্ছে না। কিন্তু একদিন ওই জিন আদাজিল কি করছে? ইবলিশ নাম হয়ে গেছে। ও যখন আল্লাহর অবাধ্য হয়েছে, ওকে ইবলিশ নাম দিছে। এবার হাওয়া আলাইসালাম কে ডাকছে, ও বসে বসে গম খাচ্ছে দিনটা, তুমি গম খাবে, নাও এগুলো তুমি খাও, আদমকেও শরবত বানিয়ে খাও, তুমিও খাও। এবার হাওয়া আলাইসালাম নিছে, নিয়ে শরবত বানাইছে, আদমকেও দিছে, হাওয়া আলাইসালামও খাইছে। আদম আলাইসালাম জানে না এটা কে খাইছে, এটা কোত্থেকে আনছে, একটিবারও জিজ্ঞেস করে না যে তুমি কি এটা খাইছো নাকি খাও নাই। হাওয়া আলাইসালাম জানে না এখান থেকে খাওয়া নিষেধ সেটা, তাহলে এখন খাই ফেলছে। খাওয়ার পরে কি যে টয়লেট ধরছে ওদের, এবার কোন দিকে যাবে, টয়লেটের জন্য দুইজন দুই দিকে বাইর হয়েছে খাওয়ার জন্য, ধাম করে দুইজন দুই দিকে পৃথিবীতে পড়ে গেছে জান্নাত থেকে। আমাদের আদম আলাইসালাম গিয়ে পড়ছে তোমার ইরাকে, আর হাওয়া আলাইসালাম কোন জায়গায় একটা দেশে কোন একটা জায়গায় গিয়ে পড়ছে ধাম করে। আদম আলাইসালাম যেখানে পড়ছে ওনার পাগুলোতে বিশাল বড় এত বড় আকৃতির ছিল তখন, তুমি ইউটিউবে সার্চ করলে পাবা। তারপর এখন পায়ের ছাপটা এখনো রয়ে আছে।
উনি দাঁড়ায় আছে, এবার উনি বলতেছে এবার আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি ওখান থেকে খাবো। তুমি আমার কথার অবাধ্য হয়েছো, তাই তোমার শাস্তি হচ্ছে তুমি পৃথিবীতে থাকবে, তোমার জান্নাতে থাকার আর কোনো প্রয়োজন নেই। তো অনেক দিন যাব তোমার ছন্নছাড়া হয়ে ঘুরে বেড়াচ্ছে, দুজনে কান্না করতেছে, দুজনে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে, কান্না করতেছে তো কান্না করতেছে। অনেকদিন পর আল্লাহ ক্ষমা করছে, ওরা একে অপরের দেখা পাইছে। তারপর ওরা একসাথে আবার পৃথিবীতে ঘর তৈরি করছে, সংসার করতেছে। তারপর ওদের থেকে বাচ্চা জন্ম দিছে, বাচ্চা হইতে 3 নাকি 4টা, এভাবে হইতে হইতে মানুষ এসে এখন 4জনেও। এখন আরেক জায়গায় শুনছি তার মধ্যে একজনে, আমাদের আদম আলাইহিস সালাম ছিল মুসলিম, কিন্তু ওনার ছেলে 3জনে 3 ধর্মে চলে গেছে। যেটা সৃষ্টি হয়েছে তোমার কি মূর্তি পূজা। আদম আলাইহিস সালাম মারা গেছে, তারপরে তোমার 3জন ভাই, একজন চলে গেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এগুলাতে। খ্রিস্টান শুরু হয়েছে মুসা আলাইহিস সালাম থেকে, হিন্দু বৌদ্ধ থেকে মুসা না, ওই ঈসা আলাইহিস সালাম থেকে খ্রিস্টান শুরু হয়েছে। খ্রিস্টান শুরু হয় নাই আদমের শুরুতে, হিন্দু শুরু হয়ে গেছে মূর্তি পূজা। কিন্তু তার মধ্যে একজন মুসলিম ছিলেন, ওদের নাম কি কতগুলা ছিল, কঠিন কঠিন নাম কত। তারপরে এখান থেকে হইতে হইতে আমরা এই পর্যন্ত আসছি। তারপর যখন ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করছে, এখন মরিয়ম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের কিন্তু কোনো বাবা নেই, বাবা ছাড়া উনি জন্মগ্রহণ করছে। বাবা ছিল না, বাবা মারাও যান নাই, মানে বাবা নাই মানে নাই। এখন হিন্দুরা সবাই বলতেছে বাবা ছাড়া কিভাবে একটা ছেলে জন্মগ্রহণ করে, এটা নিশ্চয় মরিয়ম হচ্ছে যে আল্লাহর বউ, এটা বলতেছে। ঈসা আলাইহিস সালামের মায়ের নাম হচ্ছে মরিয়ম, তাহলে মরিয়মটা হচ্ছে আল্লাহর বউ। বলতেছেন না, এটা কিন্তু ভুল ধারণা। তারপর থেকে ওরা কি যীশু খ্রিস্টের জন্মদিন পালন করতেছে, আর এই যীশু খ্রিস্টানটাই হচ্ছে আমাদের ঈসা আলাইহিস সালাম। বুঝতে পারছি? এটাই। আমরা কোথায় ছিলাম এখন? এখানে ওই সাপের বাচ্চা থেকে। তাহলে ঠিক তেমনি এখন কি আল্লাহ সবাইকে সৃষ্টি করছে সাপ, সাপ থেকে আমরা একদম ধর্মে চলে গেছি। তাহলে সাপ হয়েছে, তো সাপকে আল্লাহ সেরকম সৃষ্টি করছে। সাপ সৃষ্টি করার পরে সাপের মুখ দিয়ে ডিম পারে, সাপের আর কোনো দিকে সাপ মুখ দিয়ে ডিম পারে এবং ওই ডিম ফুটে বাচ্চা বের হয়। এগুলো তো কামড় দেয়। হ্যাঁ, আবার সেগুলো ধীরে ধীরে বড় হয়, সাপ থেকে সাপের মতো মায়ের থেকে, সাপ মায়ের থেকে দুধ পান করে ওরাও বড় হয়। তারপরে আবার ওরাও সাপ হয়, ওরাও আবার কিছুদিন পর মেয়ে হলে বাচ্চা জন্ম দেয়, এরকমই। বিয়ে হয় না ওদের? বিয়ে বিয়ে ওরা নিজেরা নিজেরা করে ফেলে। তারপরে হাঁস কিন্তু বাচ্চা জন্ম দেয় না, হাঁস ডিম পারে ঠিক আছে, কিন্তু বাচ্চা জন্ম দিতে পারে না। বাচ্চাগুলো জন্ম দিয়ে দিতে হয় তোমার মুরগি থেকে, বুঝছো? হাঁসের থেকে বাচ্চা হয় না, হাঁস বাচ্চা জন্ম দিতে পারে না, শুধু ডিম পারে, কিন্তু মুরগি ওই সাহায্য করে কি বাচ্চাগুলো হওয়ার জন্য। আমার একটা বান্ধবী হাঁস পালে করছেন, আর এখানে বলে কি বলতে হাঁসের বাচ্চা হয়েছিল। এটা মুরগি সাহায্য করছে। মানে কি বলে? মুরগি বসে জানো, ওই ডিমগুলা, হাঁসের ডিমগুলো মুরগিতে বসে দিবে, এবার মুরগি সেখানে বসে থাকবে, কিছুদিন পর বাচ্চা ফুটে গরমের তাপে হতে হতে বাচ্চা হয়ে বের হয়ে যাবে। আবার ওই বাচ্চাগুলো মায়ের সাথে ঘুরবে, হাঁস মায়ের সাথে ঘুরবে, না হয় মুরগির সাথে ঘুরবে এদিক ওদিক। কিন্তু একটা জিনিস দেখো, আমাদের মানুষদের কিন্তু মা আর বাবার চিহ্ন আছে, কিন্তু মুরগিদের কিন্তু মা বাবার কোনো চিহ্ন থাকে না। মা ছোটবেলা থেকে মা পালন করে ঠিক আছে, কিন্তু একটু মুরগি বড় হলে কিন্তু কি হয়ে যায়, উল্টাপাল্টা হয়ে যায়। এখানে কিন্তু মা মেয়ে আর চিহ্ন থাকে না, মা এক জায়গায় ঘুরে, মেয়ে এক জায়গায় ঘুরে, ছেলে এক জায়গায় ঘুরে। কিন্তু আমাদের মানুষদের কি মা আর বাবার চিহ্ন আছে। তাহলে এভাবে সাপও কি বাচ্চা জন্ম দেয় সব অসিনের মাকে? না, ওরাও আলাদা হয়ে যায়, কুকুরও আলাদা হয়ে যায়। কারোর মধ্যে কোনো মা আর বাবার চিহ্ন থাকে না, শুধু একমাত্র মানুষের মধ্যে চিহ্ন থাকে। তারপর আমাদের জাতীয় প্রাণী কি দেখি বলো, জাতীয় প্রাণীর নাম বলো। রয়্যাল বেঙ্গল টাইগার জাতীয় পশু বা প্রাণী। তৃণভূমি, আবার তৃণভূমি হচ্ছে যেখানে মরুভূমি। একটা গজল আছে তৃণভূমি মরুভূমি নিয়ে, শুনছো কিনা জানি না।
জলজ পরিবেশ, স্থলজ পরিবেশের মধ্যে স্থলজ পরিবেশের মধ্যে স্থলজ পরিবেশের মধ্যে কি হবে? অনেক স্থানে বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘাস জাতীয় উদ্ভিদ প্রাধান্য থাকে। এতক্ষণ আমরা একটু আগে পড়েছি কি স্থলজ আবাসস্থল, স্থলজের পরে এখন কি বনজ আবাসস্থল পড়ছি। তারপর এখন বলতেছি তৃণভূমি। উদ্ভিদের প্রাধান্য থাকে এই ধরনের আবাসকে বলা হয় তৃণভূমি, যেখানে তোমার বালি আর বালি। এখানে থাকে শন, নলখাগড়া, বিরুৎ, গুল্ম জাতীয় উদ্ভিদ। প্রাণীদের মধ্যে থাকে হরিণ, কুকুর, খরগোশ, বাজ পাখি, পেঁচা, হায়না ইত্যাদি। তাহলে এখানে ঘাস জাতীয় উদ্ভিদ। আর মরুদ আবাসস্থল মানে হচ্ছে তোমার কি, যেটা এটা এটা হচ্ছে কি তোমার কি কিসের ছবি? মরুভূমির ছবি। আর তৃণভূমি মানে হচ্ছে ঘাস। আর এটা কি স্থলজ আবাসস্থল পড়ছি। তারপরে মরুজ আবাসস্থল কি? মরুভূমি হচ্ছে স্থলজ আবাসস্থলের মধ্যে একটি বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন অঞ্চল। উচ্চ তাপমাত্রা, কম বৃষ্টিপাত, দিন ও রাতের তাপমাত্রা ব্যাপক পার্থক্য এবং শুষ্ক আবহাওয়া মরুজ আবাসস্থলের প্রধান বৈশিষ্ট্য। খেজুর, ফণিমনা সহ বিভিন্ন ধরনের ক্যাকটাস, গুল্ম এই অঞ্চলের উদ্ভিদ। মরুজ আবাসস্থলের প্রাণীদের মধ্যে রয়েছে উট, গিরগিটি, টিকটিকি, সান্ডা ও বিভিন্ন ধরনের পতঙ্গ। তাহলে আমরা দেখতে পাচ্ছি টিকটিকি কিন্তু আমাদের আশেপাশে বসবাস করে, কিন্তু এটা ওটা মরুভূমিতে বেশি থাকে, মানে কি থাকতে পারে। মেরুর আবাসস্থল, এই যে মেরু অঞ্চল মানে বরফে ঢাকা। আমাকে একটু শানটা দেখান তো, শানটা। সান্ডা, ওকে আমরা গুগলে সার্চ দিই সান্ডা। এই যে সান্ডা ছবি। সবাই খায়? হ্যাঁ, সবাই খায় না এটা খায় না কেউ। এলাকায় আমার চাচা একটা খাইছে বিদেশের। বিদেশিরা খাবে, চাকমা মারমারা খাবে, আমরা মুসলিমরা কেউ খাবে না। আমার ভালো লাগে না এগুলা, কিন্তু আমার শাশু খাচ্ছে। তুমি দেখছো এটা? কি বলতে মানে সবাই ফাটাইছে জারি। না না, দুষ্টামি করছো মানে তোমার সাথে খাইছে বলে। আমরা সবাই দেখছি। তাহলে কাকড়া খাইছে, কাকড়া আমি বলি কাকড়া খাইছে, এটা না। খাইছে যারা, এটা খাবে না। কাকড়া খাইছে, চিংড়ি মাছের মতো থেকে কাকড়া আছে, কাকড়াও খাই, কাকড়া খাইছে মানে এটা খাবে না। দেখছো? কোন জায়গায় থাকে? এগুলো মরুভূমিতে থাকে। এই যে পানিতে বসবাস করে দেয় না, পানিতে না, এটা মরুভূমিতে বসবাস করে, বালিতে, শুধু বালি। তাহলে আজকে আমরা অনেক কিছু সম্বন্ধে জানছি। এবার হচ্ছে মেরুভূমি। মেরু হলে বরফ। পৃথিবীর কোনো কোনো অঞ্চলে বরফে ঢাকা থাকে, যেমন মেরু অঞ্চল। এই অঞ্চলে খুবই কম উদ্ভিদ জন্মে। এদের মধ্যে আছে আর্কটিক উইলো, কটন গ্রাস ও লাইকেন জাতীয় উদ্ভিদ। ম্যাম কিন্তু অনেকক্ষণ তোমার কি এখানে একটা শব্দ কিন্তু ভুল পড়ছি, তুমি কিন্তু খেয়াল করনি। স্থলজকে ম্যাম সলজ সলজ করতেছি, তুমি একবার বলতেছ না ম্যাম এটা স্থলজ হবে না, সলজ হবে না, স্থলজ হবে। তুমি শুনে যাচ্ছ, তাহলে মন দিয়ে ক্লাস 4-এ পড়াশোনা করেনি, এগুলো কিন্তু 4-এ পড়ার সাথে মিল আছে। এই যে মেরু আবাসস্থল দেখো, পৃথিবীর কোনো কোনো অঞ্চলে বরফে ঢাকা থাকে, যেমন মেরু অঞ্চল। এই অঞ্চলে খুবই কম উদ্ভিদ জন্মে। এদের মধ্যে আছে আর্কটিক উইলো, কটন গ্রাস, লাইকেন জাতীয় উদ্ভিদ। কিছু অন্যান্য বৈশিষ্ট্যের প্রাণী অঞ্চলে বাস করে, যেমন শ্বেতভল্লুক, শিল পেঙ্গুইন ইত্যাদি। এই যে শ্বেতভল্লুক, পেঙ্গুইন হচ্ছে এগুলা, এগুলা ভল্লুক। শ্বেতভল্লুক আছে, সিল আছে, পেঙ্গুইন এখানে ছবি দেওয়া হয়েছে। এটা হচ্ছে ভল্লুক, এটা পেঙ্গুইন, এটা শ্বেতভল্লুক, সিল্ক, দেখছো? তারপর জলজ আবাসস্থল দেখবো এখন। সারা বছর পানি থাকে এমন আবাসস্থলগুলোই জলজ আবাসস্থল, যেমন সন্দ্বীপ। চট্টগ্রামের একটা উপযুক্ত জায়গা হচ্ছে সন্দ্বীপটাই হচ্ছে জলজ আবাসস্থল, যেখানে সন্দ্বীপটা বড় একটা সমুদ্র পার হয়ে নদী, এই সন্দ্বীপটা পার হয়ে ওই পাড়াতে যেতে হয়। সারা বছর পানি থাকে, এটাই হচ্ছে সন্দ্বীপ, মানে কি তোমার জলজ আবাসস্থল।
তাহলে জলজ আবাসস্থল কাকে বলে? সারা বছর পানি থাকে এমন আবাসস্থলগুলোকে জলজ আবাসস্থল বলা হয়। সমুদ্র, নদী, পুকুর, খাল, বিল এগুলো হচ্ছে জলজ আবাসস্থল। এইসব আবাসস্থলে পরিবেশের ভিন্নতা রয়েছে। এর মধ্যে একটা হচ্ছে স্বাদু পানি জলজ পরিবেশ। স্বাদু মানে হচ্ছে মিষ্টি পানি, যেটা আমরা পান করতে পারি, যেমন নদী, পুকুর, খাল, বিল এগুলো। এই পরিবেশে জন্মানো বিভিন্ন উদ্ভিদের মধ্যে রয়েছে শাপলা, পদ্ম, কচুরিপানা, ক্ষুদিপানা, টুপাপানা ও বিভিন্ন ধরনের শৈবাল। প্রাণীদের মধ্যে রয়েছে রুই, কাতলা, মৃগেল, পাঙ্গাস সহ আরও অনেক ধরনের মাছ। আরও রয়েছে কুমির, কাছিম, কাছিম মানে হচ্ছে তোমার কচ্ছপ, কাঁকড়া যেটা একটু আগে বলেছি তোমাকে, শামুক, ঝিনুক, চিংড়ি। চিংড়ি মাছের মতো দেখতে তোমারটা কি? ওই কাঁকড়াটা চিনো। এই যে এটা হচ্ছে কাঁকড়া, চিনছো? এগুলো কিন্তু খায় এখনকার মানুষ। তারপর দেখি সামুদ্রিক আবাসস্থল আছে। জলজ পরিবেশ হলেও সমুদ্রের পানি নদী, পুকুর, খাল ও বিলের পানি থেকে আলাদা। সমুদ্রের পানি হচ্ছে লবণাক্ত, যেটা পান করা যাবে না। যারা বিদেশে থাকে ওরা কিন্তু লবণাক্ত পানিতে গোসল করতে হয়, তার ফলে কি হয়? চুলগুলা চলে যায় অকালে। এই পানিতে যে সকল উদ্ভিদ ও প্রাণী বাস করে তারা সাধারণত নদী, পুকুর, খাল, বিলে বসবাসকারী। উদ্ভিদ ও প্রাণীদের থেকে আলাদা। সামুদ্রিক পরিবেশে প্রধান উদ্ভিদ হচ্ছে বিভিন্ন ধরনের সামুদ্রিক শৈবাল, যেমন ল্যামিনারিয়া, সারগাসাম এগুলা। তাহলে তোমার প্রশ্ন থাকতে পারে সামুদ্রিক আবাসস্থল কাকে বলে? সামুদ্রিক আবাসস্থলে কোন কোন প্রাণী বসবাস করে? সামুদ্রিক আবাসস্থলের পানিটা কীরকম? জল বা পানিটা কীরকম? এগুলাকে অন্যান্য পানির মতো একই নাকি আলাদা? আর এই সামুদ্রিক আবাসস্থলে কোন কোন প্রাণী বসবাস করে? এছাড়া সামুদ্রিক ঘাসের মধ্যে রয়েছে জস্টেরা, হ্যালিডিউল ইত্যাদি। সামুদ্রিক প্রাণীগুলোর মধ্যে রয়েছে তিমি, ডলফিন, অক্টোপাস দেখছো? হাঙর, তারপর হচ্ছে লাল কাঁকড়া, যেটা কাঁকড়ার মতোই। তারপর তারা মাছ দেখছো? একটা তারা, জাস্ট স্টার, ওখানে কি থাকে? ওর হাত পা থাকে, এটাই। তারপর জেলিফিশ সহ অসংখ্য প্রজাতির মাছ। সমুদ্রের লুনা পানির মাছের মধ্যে প্রধান হচ্ছে রূপচাঁদা, লৈট্টে মাছ, তারপর লাক্ষা, কোরাল, স্যামন, টুনা, ইলিশ ইত্যাদি। দেখি এখান থেকে তোমার ফেভারিট মাছ কোনটা বলো তো? চিংড়ি। চিংড়ি তো নদীতে থাকে, চিংড়ি তো এখানে থাকে না। চিংড়ি থাকে তোমার কোথায়? নদীতে, জলাশ আবাসস্থল। হ্যাঁ, নদীতে থাকে, সমুদ্র থাকে, কিন্তু সামুদ্রিক আবাসস্থলকে আলাদাভাবে এখানে কিন্তু উল্লেখ করা হয় না যে চিংড়িরা এখানে থাকে। ঠিক আছে, আর কোনো মাছ পছন্দ না? ম্যামের চিংড়ি মাছটাও পছন্দ, তারপর লইট্টা মাছটাও পছন্দ। এমনি কি বলতে মানে বললে কাছাকাছি মতন নরম নরম থাকে এটা। কোনটা? মানে দে হ্যাঁ এরকম একটু করে নরম থাকে না, হ্যাঁ, এটা এটা মজা লাগে। তারপর হচ্ছে জলাভূমি। কিছু কিছু নিচু এলাকা বছরের বেশিরভাগ সময় জলমগ্ন থাকে, বাকি সময় শুষ্ক থাকে, এদের বলে জলাভূমি। এসব এলাকায় ঋতু অনুযায়ী উদ্ভিদ ও প্রাণীর উপস্থিতি ভিন্ন ভিন্ন রকম হয়ে থাকে। বাংলাদেশের হাউট, বাউট এই ধরনের জলাভূমি। এই ধরনের জলাভূমি স্বাদু পানি হতে পারে, যেমন রাতারগুল, তারপর হচ্ছে হাকালুকি হাউট এই ধরনের জলাভূমি। আবার নোনা পানি জলাভূমি হতে পারে, যেমন সুন্দরবন। তারপর হচ্ছে পানির গভীরতার সাথে এখানে বৈচিত্র্যময় জীববৈচিত্র্যের পরিবর্তন হয়। এখনকার বিশেষ উদ্ভিদ হচ্ছে কলমি, হেলেঞ্চা, হিজল, করচ, বরুণ ইত্যাদি। এই পরিবেশের বিভিন্ন ধরনের প্রাণী যেমন মাছ, সাপ, ব্যাঙ, জলচর পাখি দেখা দেয়। কলমি মানে হচ্ছে একটা বেগুনি রং টাইপের, যেটার মাধ্যমে তোমার লেখার কালিটা হয়ে থাকে। তাহলে আমরা আজকে পার্ট একটা পড়ে ফেললাম অনেক, বাকি আছে জীবের অভিযোজন।
তাহলে পার্ট 1 পড়ছি, আমরা যদি এতগুলো একসাথে পড়ি পড়া মনে থাকবে না। যদি তোমার বই আজকে নিয়ে আসা হয় তাহলে তোমার পড়া থাকবে সঠিক উত্তর, শূন্যস্থান পূরণ, জীবের আবাসস্থল বলতে কী বোঝায়, স্বাদু পানির পরিবেশে কী ধরনের প্রাণী উদ্ভিদ থাকে, জলজ প্রাণীতে কী ধরনের অভিযোজন ঘটে। অভিযোজনটা যেহেতু পড়িনি, অভিযোজনটা বাদ। তাহলে ক আর খ পড়া তোমার। এতক্ষণ আমরা যেগুলো পড়লাম আশা করি বুঝতে পেরেছেন সবাই। এখন যারা ভর্তি হতে চান তারা অবশ্যই আমাদের ক্লাসের বৈশিষ্ট্যগুলো, মানে আমাদের প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজের বৈশিষ্ট্যগুলো দেখে নিতে পারবেন। যেমন এখানে ভর্তি ফি ক্লাস অনুযায়ী জানানো হবে, অর্থাৎ আপনি কোন ক্লাসে ভর্তি হতে ইচ্ছুক, আপনি কি কেজি বা প্লাই নার্সারি বা 1, 2, 3, তারপর আপনি কি 6-এ নাকি 7-এ, এগুলো অবশ্যই ক্লাস রেকর্ডিং থাকবে। স্কুল এবং কলেজের পড়াশোনার কাজে সাহায্য করানো হবে। এখন আপনার স্কুলে পড়া কী দিয়েছে আপনি যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কী করবেন, এখানে মেসেজ দিয়ে জিজ্ঞেস করতে পারবেন। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও থাকবে। বেতন হবে মাস হিসাব করে, এখানে একেবারে অ্যামাউন্টটা দিতে হবে না। তারপর এখানে আছে আমাদের অধ্যায়ভিত্তিক টেস্ট, অর্থাৎ এখানে অধ্যায় যেটাই কমপ্লিট করানো হবে অধ্যায়টার মধ্যে টেস্ট পরীক্ষা নেওয়া হবে। তারপর হচ্ছে মাসিক টেস্ট। মাসিক টেস্ট মানে হচ্ছে এই যে আমরা এক মাসে কী কী শেষ করলাম, যেগুলো শেষ করলাম তার উপর একটা টেস্ট হবে। তারপর হবে ফাইনাল পরীক্ষা, যেটা আমাদের স্কুল পর্যায়ে বা কলেজ পর্যায়ে ফাইনাল পরীক্ষা হয়ে থাকে, ঠিক তার আগে করে আমাদের সব সিলেবাস শেষ করার পরে অবশ্যই কী হবে, একটা ফাইনাল পরীক্ষা হবে, যেটাতে আমরা এখানে পাশ করতে পারলে আমরা আশা করব আমরা আমাদের ফাইনাল স্কুলে গিয়েও পরীক্ষায় পাশ করতে পারবো। গ্রুপ সাবজেক্ট ভিত্তিক টিচার আছে এখানে। অভিজ্ঞ শিক্ষক দিয়ে ক্লাস পাঠদান করানো হচ্ছে। দুর্বল শিক্ষার্থীদের জন্য আলাদা গ্রুপের মাধ্যমে পাঠদান করানো হবে, অর্থাৎ হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং জুম অ্যাপে। তারপরে অ্যাসাইনমেন্ট দেওয়ানো হবে, অর্থাৎ আমরা যেই সাবজেক্টের পড়াশোনা করতেছি ওইটার বিভিন্ন অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। তারপর টেস্টের পর গার্ডিয়ানদের সাথে জুম মিটিং সমাবেশ, অর্থাৎ কার স্টুডেন্ট কীরকম একটা আলাদা ভিত্তিক মানে জানানো হবে সমাবেশ করে। ড্রয়িং শেখানো হবে। এখন যারা ড্রয়িং শিখতে চান, তারপরে বিভিন্ন হ্যান্ড স্টিচ শিখতে চান, এসব কিছু করলে আমার একটি শিল্পকলা পেজ আছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। হাতের কাজ শেখানো হয়, শিখতে চাইলে শিল্পকলা পেজ ফলো দিবেন এবং অর্ডার করতে চাইলে করতে পারেন, যেমন নকশিকাঁথা, বেডশিট, এসব কিছু। ঠিক আছে, আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসে আমরা আবার হাজির হব।